এমপি ক্লারিফিকেশন মামলা এবং আরও যে অন্যান্য মামলার তার কিছু মামলার হিসাব আপনাদের সকলকে বোঝাতে এবং তার সাথে অবশ্যই কিছু কথা বলতে। আচ্ছা, আমি এখন অবধি কারোর মেসেজ দেখতে পাচ্ছি না বা কেউ ওয়াচিং আছে কিনা সেটাও বুঝতে পারছি না। যদি সবকিছু ঠিকঠাক থাকে কেউ একটু মেসেজ করে জানাবেন যে আমার সাউন্ড বা ছবি সবকিছু ক্লিয়ার আসছে, তাহলে আমি লাইভে মূল বক্তব্যে প্রবেশ করব। আচ্ছা, আমি একটু ওয়েট করে যাচ্ছি, আমি এখনো কারোর মেসেজ দেখতে পাচ্ছি না। যদি সবাই জয়েন হন, আমার সাউন্ড সবকিছু ক্লিয়ার আসে, তাহলে একটু মেসেজ করে জানাবেন। আমি একটু ওয়েট করে যাচ্ছি, জয়েন হলে কিছুজন জয়েন হলে আমি লাইভ শুরু করব। আচ্ছা, বেশ কিছু জনকে ওয়াচিং দেখাচ্ছে, কিন্তু আমি কোনো মেসেজ দেখতে পাচ্ছি না। আমার কি সব ঠিকঠাক আসছে? কেউ একজন মেসেজ করবেন। আমার কথা, সাউন্ড সবকিছু কি শুনতে পাওয়া যাচ্ছে? যাই হোক, বেশ কিছুদিন ওয়াচিং দেখাচ্ছে, আমি শুরু করছি। আজকে মেনলি আমি লাইভে এলাম আমাদের অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে যে ফান্ডিং তোলা হচ্ছিল সেই সমস্ত বিস্তারিত তথ্য জানাতে, এবং যারা যারা আমাদের অ্যাসোসিয়েশনের গ্রুপে যুক্ত আছেন অলরেডি তাদের কাছে পরিষ্কার একটা স্বচ্ছ হিসাব তাদের কাছে তুলে দেওয়া হয়েছে। আশা করি তারা সকলেই বুঝতেও পেরেছেন। এখন ফেসবুকে যে বন্ধুরা রয়েছে যারা এখনো অ্যাসোসিয়েশনের গ্রুপে যুক্ত হননি, যাদের মধ্যে হয়তো এখনো সঠিক ধারণা এখনো জন্ম নেয়নি বা কিছু হলেও দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছেন, তাদের জন্য আজকে লাইভে আসা। হয়তো তারা ফান্ডিং করেননি, হয়তো তারা কোনোদিন আমাদের পথের লড়াইয়ে যায়নি, রাজপথে নামেনি, কিন্তু তাদেরকে আমরা আমাদের সমস্ত কিছুর হিসাব দিতে বাধ্য নই। তবুও তাদেরকে দিতে চাই বা জানাতে চাই যে অ্যাসোসিয়েশনের লক্ষ্য কি, অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য কি, অ্যাসোসিয়েশন কিভাবে কোন স্বচ্ছতা কোন সততার সাথে কাজ করছে। আমাদের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আমাদের সকলকে চাকরিটা পেতে হবে। অনেক বছর পর, 5-6টা বছর পর আমরা একটা টেট পেয়েছি। সেই টেট দিয়ে 1 বছরের ওপর আমরা পাস করে বসে রয়েছি। আমাদের সকলের একটা চাকরি পেতে হবে। আমরা সত্যিই বঞ্চিত, 6-7 বছরের বঞ্চনার শিকার আমরা। তো সেই লক্ষ্যে এগোতে গিয়ে যা যা পথে বাধা আসছে আপনারা সবাই জানেন। এই চাকরি পাওয়ার লক্ষ্যতে পৌঁছাতে গেলে শুধুমাত্র যে পথে লড়াই করলে চলবে না, তার জন্য যে আমাদের প্রতি যে অন্যায়গুলো হচ্ছে, যে অবাঞ্ছিত যারা ঢুকছে, তাদেরকে সবকিছু দিক থেকে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমাদের কিন্তু আইনি পথে লড়াই লড়ে যেতেই হবে। আমাদের এতদিনের আগামী যারা গত যারা সাকসেস পেয়েছে তারাও কিন্তু বিভিন্ন লড়াই আইনি পথের মধ্য দিয়েই তারা তাদের জয়টাকে সুনিশ্চিত করে এনেছে। তো আমাদেরও পথে যে যে বাধাগুলো আসছে বা আগামী দিনেও আসবে, সেই বাধাকে অতিক্রম করার জন্য, সেই বাধাগুলোকে সমূলে উপড়ে ফেলার জন্য প্রয়োজন হচ্ছে আইনি লড়াই, সঠিক পদক্ষেপ নেওয়া, সঠিক জায়গায় সঠিকভাবে লড়াই করা। তো সেই জন্যেই মেনলি আইনি লড়াই করার জন্যই হচ্ছে ফান্ডিং। তো আমাদের অ্যাসোসিয়েশন প্রথম ফান্ডিং তোলে হচ্ছে 18ই জানুয়ারি থেকে। 18ই জানুয়ারি থেকে ফান্ডিং হয় মূল বিএডদের বিএডদের টেট সার্টিফিকেট বাতিল করা। আমরা সবাই জানি যে আমাদের 22দের পরীক্ষাতে কিন্তু বিএড ডিএলএড সকলেই পরীক্ষা দিয়েছিল, কিন্তু যারা বিএড তারাও কিন্তু বেশ সংখ্যক প্রায় 1 লাখের কাছাকাছি সংখ্যক বিএডরা পাস করে রয়েছে, এবং তারা কিন্তু টেট সার্টিফিকেট পেয়েও গেছে, টেট পাস সার্টিফিকেট পেয়েও গেছে। তাহলে তারপর আমরা
আগস্ট যে রায়টা পেয়েছি, বিএড ডিএড এর মেন মামলার যে রায়টা আমরা সুপ্রিম কোর্ট থেকে পেয়েছি, সেখানে কিন্তু সম্পূর্ণভাবে বিএড অবৈধ। প্রাইমারিতে শুধুমাত্র অধিকার রয়েছে ডিএলএডদের। তাহলে যারা অবৈধ তাদের সার্টিফিকেটটা যাতে কোনোভাবে কোনো ঘুর পথে তারা ব্যবহার করতে না পারে বা আমাদের পথে বাধা হতে না পারে, তো সেই জন্য মানে প্রথম এই মামলাটা করে হচ্ছে অ্যাসোসিয়েশন। বিএড দিয়ে যারা টেট পাস করেছিল তাদের সার্টিফিকেট বাতিল করার জন্য। তো সেই মামলা নিয়েও অনেকে অনেক ক্রেডিট নেওয়ার হয়তো চেষ্টা করেছে, কিন্তু মূল জেনে রাখুন অ্যাসোসিয়েশনই প্রথম এবং এখনো অবধি বিএড দের টেট সার্টিফিকেট বাতিল করার জন্য দুটো আর্গুমেন্ট করিয়েছে এবং সেই আর্গুমেন্টের অর্ডার কপি অনুযায়ী বোর্ডকে এবং অপোনেন্ট যারা রয়েছে, অপোজিশন যারা রয়েছে তাদেরকে সাবমিশন জমা দিতে বলেছে। বোর্ড সাবমিশন দিতে দেরি করছে বা বোর্ড এখনো দেয়নি, তাই আমরা পরবর্তী ডেটটা পাচ্ছি না। এখানে অন্য কোনো সংগঠন জড়িত নেই। বিএড দের টেট পাস সার্টিফিকেট বাতিল করার জন্য শুধুমাত্র অ্যাসোসিয়েশন লড়ছে। আর অ্যাসোসিয়েশনের থ্রু ধরে যারা এই কেসটাকে মুভমেন্ট করাতে মানে পেরেছিল, তাদের কিন্তু অন্য আদার্স ওই বিপিএড বা হাড্ডাবাড্ডা যেসবগুলো রয়েছে এই সার্টিফিকেটগুলো নিয়ে হয়তো তারা লড়ছে, যদিও তাদের সংখ্যাটা খুবই কম। কিন্তু আমাদের মেন লক্ষ্য হচ্ছে যে হিউজ পরিমাণ যে ক্যান্ডিডেট টেট পাস করে রয়েছে বিএড দের তরফ থেকে, তাদের সমূলে উপড়ে ফেলা, তাদের টেট পাস সার্টিফিকেট গুলোকেই বাতিল করা। 1 নম্বর সেই কেস এখনো চলছে। এই কেস মিটলেও আমরা এই কেসের যে পূর্ণাঙ্গ হিসাব, কত টাকা উঠেছে, কোন পারপাসে কত টাকা খরচা হয়েছে, খরচার হিসাব তো আমরা প্রত্যেক দিনই প্রত্যেক পারেই আমাদের কেস আপডেট গ্রুপে দিয়ে দিই, আর এরও পূর্ণাঙ্গ হিসাব আমরা দিয়ে দেবো। এখন আজকে এসেছি আমি এমপি ক্লারিফিকেশন মামলা, যে মামলাটা এই রিসেন্টলি যেটা মধ্যপ্রদেশের মামলা ছিল, প্রায় বলা যায় যে আমাদের বিএড ডিএড মামলার মূল ক্লারিফিকেশন মামলা। তো এই মামলাতে প্রথম অ্যাসোসিয়েশন এর গুরুত্বটা বোঝে, কারণ এটা সমগ্র ডিএলএড পরিবারের এর সাথে যুক্ত ছিল, মানে স্বার্থের সাথে যুক্ত ছিল। এই মামলা যদি কোনোভাবে হেরফের হয়ে যেত, হতেও বসেছিল, তাহলে কিন্তু সমগ্র ডিএলএড পরিবার আমাদের সংকটের মুখে পড়তো। তো এরকম পরিস্থিতিতে প্রথম অ্যাসোসিয়েশন বোঝে যে এই মামলা যেহেতু ডিএলএডদের স্বার্থ লঙ্ঘিত হতে পারে বা ডিএলএডদের স্বার্থ রক্ষার জন্য এগিয়ে আসে, তার জন্য যে ফান্ডিং হয়েছিল, এর জন্য ফান্ডিং করা হয়েছিল 17/3/24 তারিখ 2024 তারিখ থেকে মৌসুমী অধিকারী আমাদের মৌসুমীদের অ্যাকাউন্টে 17 তারিখ থেকে 7 তারিখ অবধি এই ফান্ডিং চলেছিল এমপি ক্লারিফিকেশন মামলা। 17 তারিখ থেকে 7 তারিখ অবধি যে টোটাল ব্যাংক স্টেটমেন্ট, মানে কত টাকা উঠেছে, কোন পারপাসে আমরা কত টাকা খরচা করেছি, কাকে কত টাকা দিয়েছি, তার পূর্ণাঙ্গ বিবরণ আমাদের কিন্তু সমস্ত, শুধুমাত্র কেস আপডেট গ্রুপে নয়, সমস্ত ভেরিফাইড গ্রুপে দিয়ে দেওয়া আছে। এই বিস্তারিত তথ্যটাই আজকে এখানে তো স্টেটমেন্ট প্রকাশ করা সম্ভব নয়, তবুও আমি বলে দিচ্ছি, আপনারা একটু শুনে নিন। যে বন্ধুরা রয়েছেন যারা এখনো হয়তো মনে দ্বিধা বা সংশয়ের সাথে আছেন, তাদের ক্লিয়ার করার জন্য 17 তারিখ থেকে 7 তারিখ অবধি মোট ফান্ডিং উঠেছিল, মোট যে ফান্ডিং উঠেছিল তার মধ্যে 1,90,552 টাকা। তার মধ্যে আমরা মনদীপ কুলরা, যিনি অল ইন্ডিয়া ডিএলএডদের এওয়ার্ড ছিলেন, তেনার অ্যাকাউন্টে 3 তারিখের হিয়ারিং এর জন্য 50,000 টাকা দিই, এবং তার পরবর্তীকালে যে ডেট পড়ে 8 তারিখের হিয়ারিং এর জন্য আমরা 7 তারিখে রমেশ রুয়েল স্যারের অ্যাকাউন্টে ডাইরেক্ট 20,000 টাকা দিই। আমাদের অ্যাকাউন্টে তার মানে 1,90,552 টাকা থেকে আমরা মোট 70,000 টাকা এমপি ক্লারিফিকেশন মামলাতে দুটো পার্টে দুটো ডেটে দিই, খরচ করি। আমাদের কাছে এখন 1,20,552 টাকা বর্তমান রয়েছে, সেটা 22দের টাকা, প্রত্যেকের ফান্ডিং এর টাকা। এই টাকা আমাদের কাছে সঞ্চিত আছে, মানে এই টাকা 22দের স্বার্থেই কাজে লাগবে। আগামী দিনে আপনারা হয়তো কেউ জানেন বা কেউ হয়তো বুঝতে পারছেন বা কেউ হয়তো বুঝতে পারছেন না, আমরা বিভিন্ন বিপদের সম্মুখীন হতে চলেছি। সেই বিপদগুলো এমন পরিস্থিতি চলে আসতে পারে, হয়তো রাতারাতি আমাদের ডিসিশন নিতে হতে পারে বা রাতারাতি কিছু ঝাঁপিয়ে পড়তে পারে। তো এই ফান্ডিংগুলো, এই যে মানে যেটা সঞ্চিত রয়েছে, তখন কিন্তু এই ফান্ডিংগুলো আমরা সেই এমার্জেন্সি পিরিয়ডে কাজে লাগাবো। এটা হচ্ছে এমপি ক্লারিফিকেশনের বিষয়। আর একটা বিষয় এরপর আসি, যেটা হচ্ছে ম্যাট।
আপনারা জানেন যে বেশ কিছুজন জানেন যে ম্যাট সম্পর্কে অ্যাসোসিয়েশন একবার ফান্ডিং করেছিল। তো এই বিষয়ে এখনো অবধি বিভিন্ন পার্সনকে ভুল বোঝানো হচ্ছে অ্যাসোসিয়েশনের নাম করে। কেউ ফান্ডিং নিজেদের মানে অ্যাকাউন্টে তোলার জন্য সম্পূর্ণভাবে অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ভুল কথা, মিথ্যা কথা বলে এই ফান্ডিং তুলছে। ম্যাটের কথা আপনাদেরকে বলি, প্রথম যখন আমাদের 17 দাদারা বলে যে ম্যাটের ক্ষেত্রে তোমাদের এসএলপি করতে হবে এবং এসএলপি করে তোমরা জয়েন হও, কারণ তারা যখন চাকরি পেয়ে যাবে ম্যাটটা কিন্তু আমাদেরই মেনলি আটকাতে হবে। তাই এই এসএলপি করার জন্য, এসএলপি করে ম্যাটের কেসে পিটিশনার হওয়ার জন্য আমরা ফান্ডিং স্টার্ট করি হচ্ছে 3/11/2023 থেকে, 3 তারিখ থেকে 3/11/2023 থেকে আমরা ফান্ডিং স্টার্ট করি। 300 টাকা করে পার হেড ফান্ডিং রাখি। আর এই ফান্ডিংটা চলেছিল হচ্ছে 9/11 তারিখ অবধি, মানে 3/11 থেকে 9/11, জাস্ট 6 দিন ফান্ডিং করেছিলাম, যাতে আমরা এসএলপি করে ম্যাট্রিক কেসে ঢুকতে পারি। এটা কিন্তু কোনো হিয়ারিং চার্জের জন্য ফান্ডিং ছিল না। যে আমার বন্ধুরা দেখছে আমার লাইফটা, আমার অ্যাসোসিয়েশনের সহযোদ্ধাদের বলবো যে ম্যাটের যে কিউআর কোড বা ম্যাটের যে এটা ছিল কিউআর কোডটা হেজি করে এই একটু ফান্ডিং এর পোস্টারটা আমার লাইভে যেন শেয়ার করে দেয়, তাহলে সেখানে আপনারা বুঝতে পেরে যাবেন আমরা কিন্তু এসএলপি করে ম্যাটের কেসে ঢোকার জন্য ফান্ডিংটা তুলেছিলাম। তো সেখানে মোট ফান্ডিং দিয়েছিল হচ্ছে 37 জন। সেখানে 2 জনের অ্যাকাউন্টে ম্যাটের টাকাটা তোলা হয়েছিল, এক হচ্ছে মৌসুমী অধিকারী, 2 হচ্ছে ইজারুল ফারাজি। মৌসুমীদের অ্যাকাউন্টে মোট 8 জন ফান্ডিং দিয়েছিল, মোট টাকা উঠেছিল 2401 টাকা, 2401 টাকা। আর ফারাজি মানে ইজারুল ফারাজি ভাইয়ের অ্যাকাউন্টে 29 জন ফান্ডিং দিয়েছিল, মোট টাকা হয়েছিল 8650 টাকা। মৌসুমীদির এবং ফারাজি ভাইয়ের মোট অ্যাকাউন্টে আমাদের ম্যাটের এসএলপি করার জন্য যে টাকাটা উঠেছিল সেটা হচ্ছে 10,651 টাকা। এই টাকাটাতে বেশিরভাগই আমাদের যারা জেলা অ্যাডমিন বা মেন অ্যাডমিন পোস্টে রয়েছে তাদের টাকা রয়েছে, এবং বেশ কিছুজন বাইরে থেকেও সেই মুহূর্তে যারা অ্যাসোসিয়েশনের ওপর ভরসা রেখেছিলেন তারা দিয়েছিলেন। কিন্তু খুব সামান্য দিনের এটা ফান্ডিং, মাত্র 5 থেকে 6 দিনের ফান্ডিং ছিল। তো যেহেতু আমরা এসএলপির টাকা তুলতে পারিনি, তাই এই টাকাটা আমাদের কাছেই মজুদ রয়েছে, সঞ্চিত রয়েছে। আমরা অবশ্যই এটা পরবর্তী কাজে যে কোনো ক্ষেত্রে লাগাবো, যখন সেই তথ্য আপনাদেরকে দেব। তো এই বিষয়ে সকলকে ভুল বোঝানো হচ্ছে যে অ্যাসোসিয়েশন ম্যাটের ফান্ডিং করেছিল কিন্তু ম্যাটের হিয়ারিং এর জন্য 1 টাকাও দেয়নি। একটা অ্যাকচুয়াল হিয়ারিং এর কোনো ফান্ডিং ছিল না। আপনারা আজকে পরিষ্কার হয়ে গেলে এটা হিউজ কোনো টাকা ওঠেনি। আমাদের টাকা মানে অ্যাডমিনদের টাকা দিয়ে, আর খুব সামান্য জনই হয়তো মানে 200-300 টাকা করে দিয়েছিল, মোট টোটাল 10,651 টাকা মতো উঠেছিল। সেই টাকাটা আমাদের অ্যাসোসিয়েশনেরই অ্যাকাউন্টে সুরক্ষিত রয়েছে, এবং আগামী দিনের যে কোনো লড়াইয়ে যখন প্রয়োজন পড়বে আমরা অবশ্যই এই টাকাটা সঠিক জায়গায় সঠিক কাজে ব্যবহার করব। এই নিয়ে ভুল ভ্রান্তি কেউ ছড়ালে এই নিয়ে বিশ্বাস বা এর জাজমেন্ট আপনারা নিজেরা করবেন, কারণ অ্যাসোসিয়েশন ম্যাটের টাকা হিউজ কিছু তোলেনি, ম্যাটের হিয়ারিং এর জন্যও তোলেনি। এবং পুনরায় পরবর্তীকালে যখন ম্যাটের ডেট এলো এবং 17 দাদারা চাকরি পেয়ে গেল, যখন 22 স্টেট পাসদেরই অন্য এক মঞ্চ ফান্ডিং করতে শুরু করলো, অ্যাসোসিয়েশন কিন্তু টোটাল অল ওভার 22দের স্বার্থে এই ফান্ডিং যেন বিভাজন না হয়, প্রকৃত কেউ দায়িত্ব নিয়ে যেন ম্যাটটাকে আটকাতেই পারে, কারণ ম্যাট আমাদের খুবই চিন্তার বিষয়। সেই জন্য কিন্তু অ্যাসোসিয়েশন অন্য সংগঠনের ওপর ভরসা রেখেছিল। এখন বলা তাদেরকে এটাই যে তারা যদি দায়িত্ব সহকারে যেমন দায়িত্ব নিয়েছে, এই দায়িত্ব সহকারে যাদের হাত ধরে এই ম্যাট আজ পর্যন্ত এই জায়গায় স্টে হয়ে রয়েছে, এখনো অবধি তাদের হাত ধরেই যেন আগামী দিনেও তাদের হাত ধরে পরবর্তী পরিকল্পনা, সুনির্দিষ্ট প্ল্যান পরিকল্পনা গ্রহণ করে সঠিক ওয়েতে ম্যাটকে আটকে রাখে। যদি এই বিষয়ে কোনোরূপ কোনো হেরফের হয় বা নিজেদের মানে অল্পবিদ্যা ভয়ঙ্করীটা দেখানোর, পাণ্ডিত্য দেখানোর প্রয়াস করেন এবং যদি কোনোরূপ কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু অ্যাসোসিয়েশন ছেড়ে কথা বলবে না। আর অ্যাসোসিয়েশন ম্যাটের বিষয়ে ঝাঁপাতে 1 সেকেন্ডও ভাববে না, কারণ অ্যাসোসিয়েশন ফান্ড তোলেনি বলে যে ম্যাটের বিষয়ে ঝাঁপাতে পারবে না। যখনই দেখবো হেরফের হচ্ছে, নিজেদের কোথাও স্বার্থ লুকিয়ে রয়েছে বা সার্বিক স্বার্থে কাজ হচ্ছে না, অ্যাসোসিয়েশন কিন্তু ম্যাটের বিষয়ে ঝাঁপিয়ে পড়বে।
এবার আপনারা আশা করি সকলে বুঝতে পেরে গেছেন, এমপি ক্লারিফিকেশন মামলা আমাদের কিন্তু যথেষ্ট ফান্ডিং ছিল, কিন্তু তার সত্ত্বেও আমরা দিল্লি যাওয়ার প্রয়োজন মনে করিনি, কারণ এটা ছিল সম্পূর্ণ লোক দেখানো। দিল্লিতে গিয়ে আমরা কি করব নিজেরা একবার ভাবুন। এই মামলাটা ছিল মধ্যপ্রদেশের ক্লারিফিকেশন মামলা। এই মামলাটার রায়ের সাথে আমাদের সকল ডিএলএডদের স্বার্থ অবশ্যই জড়িয়ে আছে, কিন্তু দিল্লি কেন যাব? দিল্লি গেলে তো দিল্লি তখনই যেতে হবে যখন আমাদের সাথে কোনো অ্যাডভোকেটদের কনফারেন্স হবে, বা আমরা ডাইরেক্ট যে কেসের সাথে যুক্ত রয়েছি বা ডাইরেক্ট কোনো অ্যাডভোকেট রাখছি সেক্ষেত্রে যাওয়ার হতো, কিন্তু এক্ষেত্রে তো সেটা নয়। আমরা প্রত্যেক দিন নিয়ত আমরা খবর রেখেছি যে 22দের স্বার্থে যদি কোনো আয় ফাইল করে কেউ এই মামলার মধ্যে প্রবেশ করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমরাও প্রিপেয়ার ছিলাম যে ওয়েস্ট বেঙ্গল থেকে সিনিয়র অ্যাডভোকেট দাঁড় করানোর জন্য। কিন্তু আমরা খবর রেখে 2 তারিখ অবধি দেখলাম যে কোনো আয় ফাইল হয়নি। যারা বিএড নট ইনক্লুড, শুধুমাত্র 22দের টেট পাস সার্টিফিকেট নিয়ে বসে রয়েছে, যাদেরকে আমাদের ভয় বলবো না, যাদের সাথে আমাদের লড়াই, তারা যেহেতু আয় করে ঢোকেনি, এখানে তো 22দের স্বার্থ লঙ্ঘিত হচ্ছেই না। এখানে 22দের ঢোকার কোনো বিষয় নেই, আর 22দের স্বার্থে ডাইরেক্ট আঘাত আনতেও পারবে না কেউ। সেই কারণের জন্য আমরা কিন্তু সিনিয়র অ্যাডভোকেটের সাথে কথা বলেও ওনাকে হায়ার করিনি, কারণ প্রয়োজন ছিল না। সার্বিক যে রায়টা আমরা পেয়েছি সেই রায়টারই আমাদের প্রয়োজন ছিল, যেখানে যে রায়টার উপর ভিত্তি করে আমরা আগামী দিনের লড়াইগুলো আমাদের হাইকোর্ট বা ডিভিশন বেঞ্চ বা পরবর্তীকালে সুপ্রিম কোর্টে লড়তে পারবো। এই বিষয়ে আমরা একটা টাকাও অপচয় করিনি। অপচয় করার অ্যাসোসিয়েশন কখনোই পছন্দ করে না বা এই পথে চলে না, কারণ প্রত্যেক বেকার ছেলে যখন ফান্ডিংটা দেয়, সত্যি আমাকে বলে দিদি এই টিউশন করিয়ে এই টাকাটা ধরুন 500 টাকা ফান্ডিং দিচ্ছে, এবারে 300 দিচ্ছি, আর কয়েকদিন পর 200 দেবো। সত্যি এগুলো কানে লাগে ভীষণ, আমরা নিজেরাও দিই, আমাদেরও মনে হয় যে কিছুই তো করি না। অ্যাকচুয়াল বেকারত্বের জ্বালাতেই তো এত লড়াই, চাকরি পাওয়াটার জন্যই তো এত লড়াই, এবং সেই লড়াইটা যাতে সফল করতে পারি সেই জন্যই ফান্ডিং দেওয়া। তো ফান্ডিং এ যদি একটা টাকাও এধার ওধার হয়, যদি অপচয় হয়, নষ্ট হয়, সত্যি গায়ে লাগে, নিজেদের গায়ে লাগে, কারণ কষ্ট করে টাকাগুলো দিতে হয়। তো সেই বিষয়েই আমরা লোক দেখানো বা এগুলোকে কখনোই প্রায়োরিটি দিই না। যে জায়গায় যেটা প্রয়োজন সেই জায়গাতেই সম্পূর্ণ তার গুরুত্ব বুঝে, প্রয়োজনীয়তা বুঝে, যতটা প্রয়োজন ততটাই, এমন কি হয় যে আপনারা হয়তো জানেন না, যখন প্রথম রমেশ রায়ালজিদের সাথে মিটিং হয়, মুকেশজির সাথে মিটিং হয়, তখন আমাদের কিন্তু একটা ভারী অ্যামাউন্টের কথা বলা হয়েছিল যে ওয়েস্ট বেঙ্গল থেকে দেওয়ার জন্য। তো সেই জায়গাটায় আমরা যতটা পেরেছি কম করে, যতটা পেরেছি, একই স্বার্থ যাতে থাকে বা একই অ্যাডভোকেট রাখা যায়, যে সুপার সিনিয়র অ্যাডভোকেট মীনাক্ষী অরোরা ম্যাম এবং গোপাল শঙ্কর স্যার, দেবদত্ত স্যার যারা ছিলেন, তানারা থেকেই যে রায় এনে দিতে পারেন, এবং যতটা আমাদের 22দের উপর কম বোঝা হয় ততটা আমাদের জন্য ভালো, কারণ আমাদের এখনো অনেক লড়াই বাকি আছে। তো সেই লড়াইয়ে আমরা এগুলোকে ইনভেস্ট করতে পারবো সঠিক জায়গায়। তো যতটা পারা যায়, যে তারা যেটা চেয়েছে, 2.5 লাখ চেয়েছে বলেই যে 2.5 লাখ অন্যের টাকা তুলছি দিয়ে দিলাম, তা তো নয়। আমাদেরকেও দেখতে হবে যে বেকারদের টাকাগুলো সঠিক জায়গায় যেন যায় এবং সঠিক পরিমাণে যেন যায়। তো যারা অনেকেই বলছিলেন যে এই এমপি ক্লারিফিকেশন মামলায় ওয়েস্ট বেঙ্গল থেকে কেন, ডিএলএডদের তরফ থেকে কেন আপনারা রাখলেন না অ্যাডভোকেট, তাহলে আপনারা আজকের দিনে নিশ্চয়ই পরিষ্কার যে ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু 22দের স্বার্থে অ্যাডভোকেট রাখার কোনো প্রয়োজন ছিল না, কারণ 22দের বিরুদ্ধে আই ফাইল করে কিন্তু ওখানে কেউ প্রবেশ করেনি। যারা আই ফাইল করতে গেছিল তারা ইন সার্ভিস, তাদের জন্য 14রা ছিল, তাদের জন্য তাদের যে ওয়ার আভা জৈন ম্যাম, গৌরব জৈন স্যার, এবং তাদের যে আরো রাফেল রহিম স্যার, এই যে এরা ছিলেন, এনারা কিন্তু সমস্ত বিষয়টা সামলেছেন। তো এনাদের জন্য আলাদাভাবে 22দের এখানে আইডেন্টিটি কিছু নেই, বা 22দের স্বার্থ এখানে লঙ্ঘিত হওয়ারও কিছু নেই। তো সেই বিষয়টা বুঝেই আমরা ফালতু বিষয়ে ফালতু অ্যাডভোকেটের পকেট ভরাইনি, আর টাকাটা আমাদের কাছে সঞ্চিত রয়েছে। আগামী দিনে অনেক লড়াই বাকি আছে। আমাদের মূল লড়াই হচ্ছে সার্টিফিকেট বাতিল। এই সার্টিফিকেটকে বাদ দিতে পারলে আমরা এক নিমেষে, এক নিঃশ্বাসে 1 লক্ষের বেশি বিএড ক্যান্ডিডেটকে পুরো আমাদের পদ থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিতে পারবো।
আর এই সার্টিফিকেট বাতিল মামলাটাই আমাদের এখন মেন ফোকাস। তো যারা যারা এখনো ভেরিফাইড গ্রুপে যুক্ত হননি অ্যাসোসিয়েশনের, সকলকে অনুরোধ করব, আগামী দিনে অনেক লড়াই বাকি আছে। এখনো নোটিফিকেশন আসবে কবে বা কি ভ্যাকেন্সিতে আসবে কেউই জানি না। তো আমাদের যেটা দাবি, সকলের চাকরি সুনিশ্চিত করতে গেলে পর্যাপ্ত ভ্যাকেন্সি দরকার এবং যত তাড়াতাড়ি পারা যায় নোটিফিকেশন আনাতে হবে। তার জন্য অনেক লড়াই আমাদেরকে করতে হবে। যে পথে আরো অনেক রকম অনেক কুচক্রীধারীরা, যারা হয়তো এতদিনে কোনো কিছুতে পাশ করতে পারেনি, তারা নিজেরা পাবে না বলে আমাদেরকেও যাতে না পাই সেই রকম একটা চক্রান্ত করবে। তা সেই সমস্ত দিকগুলোকে আমাদের কিন্তু একটার পর একটা একজোট হয়ে লড়াই করতে হবে। তো সেই জন্য বলবো সকলে এগিয়ে আসুন, সময় হাতে খুবই কম। এরপরই কিন্তু আমাদের মেন লড়াইগুলো, মানে এই ভোট মিটলেই আপনারা দেখবেন যে একটার পর একটা কিভাবে বাধা এসে পড়ছে, কিভাবে বিপদগুলো আমাদের সামনে এসে পড়ছে। নিজেরাও হয়তো ভেবে পারবেন না যে এতগুলো বাধা কি করে ওপরাবো। তো আমাদের আগে থেকে প্রস্তুত থাকতে হবে। সেই জন্য সবাই আর কি ভেরিফাইড গ্রুপে যুক্ত হন, অ্যাসোসিয়েশনের সাথে স্বচ্ছতার সাথে সততার সাথে এগিয়ে আসুন এবং আমাদের যেটা লক্ষ্য, সব সময় সেই লক্ষ্যটাকে অর্জন করতে গিয়ে 23 জেলা অ্যাসোসিয়েশন লড়াই করছে, লড়াই করবে, সকলের পাশে রয়েছে, এটুকুই বলার। আপাতত আজকের এই দুটো ম্যাটার যেহেতু শেষ হয়ে গেছে, মানে এমপি ক্লারিফিকেশনটা শেষ হয়ে গেছে, আমরা তার পূর্ণাঙ্গ হিসাব দিয়ে দিলাম ব্যাংক স্টেটমেন্ট সহ। যারা ব্যাংক স্টেটমেন্ট দেখতে ইচ্ছুক তারা অবশ্যই ভেরিফাইড গ্রুপে যুক্ত হয়ে যাবেন অ্যাসোসিয়েশনের। এবং যারা ম্যাটের নিয়ে যারা বদনাম ছড়ায় অ্যাসোসিয়েশনের নামে, যে ম্যাটের নিয়ে ফান্ডিং তুলেও ম্যাটের হিয়ারিংয়ে দেয়নি, তাদের এতেও যারা ম্যাটের গ্রুপে যুক্ত রয়েছে, মোট 37 জন যুক্ত রয়েছে আমাদের অ্যাডমিন প্যানেল সহ। খুব কমই ফান্ডিং উঠেছে, আপনারা দেখেই নিলেন। এই ফান্ডিংয়ে অ্যাকচুয়াল সত্যি হিয়ারিং করানো যায় না, তো সেই জিনিসটা আমরা সঞ্চিত রেখেছি। পরবর্তীকালে ম্যাটের লড়াই হোক বা অন্য কোনো লড়াই হোক, আর ম্যাটের লড়াইয়ের জন্য তো আমরা সবসময় প্রস্তুত, তাতে ফান্ডিং করি বা নাই করি। রাতারাতি ফান্ডিং করেও কিন্তু যখন দেখবো যে নিজেদের স্বার্থে আঘাত আসছে, তাহলে কিন্তু রাতারাতি ফান্ডিং করেও ঝাঁপিয়ে পড়বো। এরকম কখনোই ভাববেন না যে অ্যাসোসিয়েশন এদিক থেকে পিছিয়ে আছে মানে ম্যাটকে নিয়ে ভাবছে না। প্রতিনিয়ত আমরা ম্যাটকে নিয়ে ভাবছি, প্রতিনিয়ত যাদের হাত ধরে ম্যাট আজ অব্দি এইখানে অব্দি স্টে হয়ে দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট রয়েছে, কোন ওয়েতে কোন পরিকল্পনার সাথে এগোলে আমরা ম্যাটকে আবার পুনরায় আটকাতে পারবো, সমস্ত বিষয়ে প্ল্যান পরিকল্পনা, আমাদের আলাপ আলোচনা মিটিং সবকিছুই হয়। তো যদি হেরফের কিছু দেখি সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েশন ঝাঁপাবে ম্যাটের বিষয়ে। আর আগামী বিষয়ে লড়াই একসাথে চলবে। 23 জেলা অ্যাসোসিয়েশনের একটাই লক্ষ্য, সকল 2022 স্টেট পাস ডিএলএড যেন একসাথে চাকরি করি, একসাথে স্কুলে যাই। সকলে পাশে থাকুন, সকলে একসাথে আমাদের ভেরিফাইড গ্রুপে যুক্ত হন। ধন্যবাদ।